হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফুড এসআই জিকে ক্লাসের আরও একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তো এর আগে কিন্তু আমরা 21টি পার্ট জিকে শেষ করেছি এবং আমাদের জার্নি কত? আমাদের জার্নি কিন্তু 5000 কোশ্চেন। 21টি পার্ট আমাদের শেষ, 530টি কোশ্চেন আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। আজকে আমরা 22 নম্বর পার্ট শুরু করছি। তোমরা প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা এতদিন পর্যন্ত আমাদের কোনো ক্লাস করোনি, আমাদের চ্যানেলে যাবে, চ্যানেলে গিয়ে কিন্তু বাকি ক্লাসগুলো করে নেবে। এবং যারা ক্লাসগুলো করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং চলো আমরা ক্লাসটা শুরু করি। তো আগের দিন যে পর্যন্ত আমরা করেছিলাম তারপর থেকে করবো। আগের দিন আমরা 530 দাগ পর্যন্ত করেছিলাম, আজকে 531 থেকে শুরু হবে। তো দেখো কি বলেছে, বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস বন্দে মাতরম গানটি রয়েছে? বন্দে মাতরম যে গানটি, যেটি কিন্তু একটা বিখ্যাত গান, সেটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে আছে? ঠিক আছে, বিখ্যাত গান হয়তো দিতে পারতো যে বন্দে মাতরম গানটি কার লেখা। তো সেখানে আমরা দুটো কোশ্চেন কভার হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবং সেটি তার কিসে আছে, কোন উপন্যাসে আছে। অপশান দিয়েছে চন্দ্রশেখর, রাজসিংহ, বিষবৃক্ষ নাকি আনন্দমঠ। সঠিক উত্তর কিন্তু আনন্দমঠ। আনন্দমঠে কিন্তু বন্দে মাতরম গানটি রয়েছে। পরবর্তী কোশ্চেন কি বলেছে, প্রথম কোন মহিলা দাদাসাহেব ফালকে পুরস্কার ভূষিত হন? প্রথম মহিলা হিসেবে কে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? দেবিকা রানী, রবি মায়াস নাকি কানন দেবী নাকি আশা ভোসলে। সঠিক উত্তর কী হবে? দেবিকা রানী। তিনি কিন্তু দাদাসাহেব ফালকে পুরস্কারে প্রথম মহিলা হিসেবে ভূষিত হন। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, টেরর অফ বেঙ্গল কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমরা পড়েছো। টেরর অফ বেঙ্গল কাকে বলা হয়? কচুরিপানা, লিলি, পদ্ম নাকি শাপলা। সঠিক উত্তর কী হবে? কচুরিপানাকে কিন্তু টেরর অফ বেঙ্গল কিন্তু বলা হয়। দেখো কোশ্চেন দেখলেই বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই না? হাবিজাবি কোশ্চেন কিন্তু করানো হচ্ছে না, যে কোশ্চেনগুলো করানো হচ্ছে সেগুলো কিন্তু পিএসসি বা অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রিভিয়াস ইয়ার, সেই প্রিভিয়াস ইয়ারকে কিন্তু কমপ্লিট করাচ্ছি আমরা। 5000 কোশ্চেন কমপ্লিট করাবো, সবে তো 530-40 চলছে, আজকে হয়তো 560 কমপ্লিট হবে। তো তোমরা আমাদের সাথে জুড়ে থাকলে কিন্তু অনেক পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা কিন্তু একটা ভালো রেজাল্ট কিন্তু করতে পারবে, ভালো ফল কিন্তু পাবে এখান থেকে। ঠিক আছে, নেক্সট বলেছে, যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী গোষ্ঠীকে পৃথক করে তাকে কি বলে? আমরা কিন্তু ক্লাস 10 পড়েছি যে ধরো এখান থেকে নদী বয়ে যাচ্ছে, মাঝখানে একটা উঁচু ভূমি হয়েছে এবং নদীকে কি করেছে, দুই ভাগে ভাগ করে দিয়েছে। তো এই যে উঁচু ভূমি, এই জায়গাটাকে একে কি বলা হয়? তো অপশান দেখে নিই আমরা। অপশানে কি বলেছে, হামাদা, জলবিভাজিকা, পাঞ্চপুল নাকি দোয়াব। সঠিক উত্তর কি হবে? জলবিভাজিকা। জল মানে কি? নদীতে কি বয়? নদীতে জল বয়। আর বিভাজন করা মানে কি? ভাগ করে দেওয়া। তাহলে যে জিনিস নদীকে বিভাজন করে দিল তাকে কি বলা হবে? নদী বিভাজিকা বলা হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনা জানার ইতিহাসের উৎস কোনটি? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধন হেরে গিয়েছিল কোন জিনিসের মাধ্যমে? এই ইতিহাসটাকে আমরা জানতে পেরেছি বা জানতে পারলাম কিসের সাপোর্টে বা কোন জিনিসটির উপর নির্ভর করে? অপশান দিয়েছে ফোকি, সিকিইউ, গঞ্জাম লিপি নাকি আইহোল লিপি। তো আইহোল লিপি পড়ে কিন্তু আমরা জানতে পারি যে কিভাবে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধন পরাজয় হয়েছিল। ঠিক আছে, তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যেটা তোমাদের লাগবে না, যেগুলো লাগবে না আমি বলে দেবো এবং কেন লাগবে না সেটা আমি বলে দিয়েছি অন্যান্য ভিডিওয়ে। আশা করি জানো যে এই কোশ্চেনগুলো আমরা প্রিভিয়াস ইয়ার করাচ্ছি। তো প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষায় সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স নিশ্চয়ই এসেছিলো পরীক্ষায়, তো সেগুলো সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু আমাদের লাগবে এখন কি 2023-24 কারেন্ট অ্যাফেয়ার্স। সুতরাং ওইগুলোকে আমরা এড়িয়ে চলবো, যেহেতু আমরা প্রিভিয়াস ইয়ার ধরে করাচ্ছি সেই জন্য নোটের ভিতরে ওইগুলো থেকে গেছে, কিন্তু ওগুলোকে কিন্তু আমরা এড়িয়ে চলবো। বলছে যান্ত্রিক আবহবিকার সর্বাধিক ঘটে। যান্ত্রিক আবহবিকার সর্বাধিক ঘটে কোথায়? মৌসুমী জলবায়ু অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, মরুভূমি অঞ্চলে নাকি কোনোটিই নয়? মরুভূমি অঞ্চলে কিন্তু বেশি যান্ত্রিক আবহবিকার ঘটে থাকে। পরবর্তী কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতের নায়াগ্রা নামে পরিচিত কোন জলপ্রপাত? কোন জলপ্রপাতকে আমরা নায়াগ্রা জলপ্রপাত বলে থাকি ভারতের? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নায়াগ্রা জলপ্রপাতের নাম প্রত্যেকে শুনেছো, কিন্তু কাকে আমরা নায়াগ্রা বলে অভিহিত করে থাকি সেটা কিন্তু হবে চিত্রকূট জলপ্রপাতকে কিন্তু আমরা নায়াগ্রা নামে অভিহিত করে থাকি। নেক্সট কোশ্চেন, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? মানে জীবনকাল কত? লোহিত রক্তকণিকার আয়ু কত বা জীবনকাল কত? 1 থেকে 20 দিন, 2 থেকে 10 দিন, 10 থেকে 15 দিন নাকি 120 দিন? সঠিক উত্তর কী হবে? 120 দিন। তোমাদের কিন্তু এই তিনটে অপশান থেকে মনে হবে যে না এই তিনটে ছোটো ছোটো দিয়েছে মানে এর মধ্যে থেকে একটা হবে, এটা তো বড় দিয়েছে এটা হবে না, কিন্তু এখানে কিন্তু পরীক্ষক তোমাকে ঘোল খাইয়ে দেয়। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? 120 দিন। সুতরাং আমাদের সঠিক উত্তর জেনে কিন্তু পরীক্ষা হলে যেতে হবে।
ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? আমরা প্রত্যেকে জানি রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? উপরাষ্ট্রপতি। তিনি কিন্তু ভারতের রাজ্যসভার সভাপতিত্ব করেন। লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লখনৌ চুক্তি, কোন চুক্তি কবে স্বাক্ষরিত হয়, কে কে ছিল, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু তোমাদের ছক ওয়াইজ পড়তে হবে এবং এই পড়াগুলো কিন্তু আমরা আমাদের পেইড ক্লাসে কিন্তু করিয়ে থাকি। সব কিছু কিন্তু ইউটিউবে দেওয়া সম্ভব হয় না, কারণ শুধু আমরা ক্লাস করাই না, আমাদের সাথে কিন্তু আরও অনেক টিচারের টিম আছে যারা কিন্তু ক্লাস করায়। সেই জন্য কিন্তু আমাদের সব ভিডিও ইউটিউবে দেওয়া কিন্তু পসিবল হয় না। যখন হবে তখন আমরা দেবো এবং যতটা পারি আমরা কিন্তু ততটা দেওয়ার চেষ্টা করি। তোমাদের প্রতিদিন আমরা ক্লাস করানোর চেষ্টা করছি এবং তোমরাও সেভাবে ক্লাসগুলো করবে মন দিয়ে, ঠিক আছে? তো সঠিক উত্তর কী হবে? 1916 সালে কিন্তু লখনৌ চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান প্লেন চলাচল করে? জেট বিমান বা প্লেন কোন স্তরে চলাচল করে? তোমরা যদি কেউ জেনে থাকো তোমরা কিন্তু অবশ্যই আগে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো সঠিক উত্তর কী হবে? আগে অপশন থেকে নিই, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। সঠিক উত্তর কী হবে? স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু জেট বিমান বা প্লেনগুলো কিন্তু চলাচল করে থাকে। হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সদী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সদী, দেখো পিএসসি রান্নার পরীক্ষায় কিন্তু বেশিরভাগ আমাদের রাজ্যের ভিতরের জিনিসই কিন্তু জিজ্ঞাসা করে, ঠিক আছে? সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কত সালে তৈরি হয়? 1941, 43, বাকি অপশান দুটো কী দিয়েছে দেখিনি, 45 নাকি 47। দেখো অপশান কিন্তু একদম ক্লোজ দেবে। তো সঠিক উত্তর কী হবে? 1945। মানে স্বাধীনতার 2 বছর আগে কিন্তু রবীন্দ্র সেতু তৈরি হয়েছিল, ঠিক আছে? তারপর কি বলেছে, তালচের তাপবিদ্যুৎ কোনটি কেন্দ্রটি বন্ধ করা হলো, এটি কোন রাজ্যে অবস্থিত? পরীক্ষা দিতে পারে যে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ছিল? সঠিক উত্তর কী হবে? উড়িষ্যা। এটা কিন্তু এখন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, যেটা তোমার লাগবে না, যেটা লাগবে আমি সেটা করাচ্ছি। কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলতেন? কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলে নিজে বলতেন, ঠিক আছে? ওয়ারেন হেস্টিংস, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ওয়েলেসলি নাকি চার্লস ক্যানিং? সঠিক উত্তর কী হবে? লর্ড ওয়েলেসলি। তিনি কিন্তু নিজে বেঙ্গল টাইগার বলতেন। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড আর্ট ডে পালন করা হয় কোন দিনে? প্রতি বছর কোন দিনে ওয়ার্ল্ড আর্ট ডে পালন করা হয়? অপশান দিয়েছে 14 এপ্রিল, 15, 16, 26 এপ্রিল। একদম ক্লোজ অপশান দিয়েছে যাতে তুমি কনফিউজড হয়ে যাও। সুতরাং তোমাকে এটা কিন্তু জেনে রাখতে হবে কোন দিন কোন দিবস পালন করা হয়, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 15 এপ্রিল কিন্তু ওয়ার্ল্ড আর্ট ডে পালন করা হয়। ভারতের সর্বাধিক কম শিক্ষিত রাজ্য কোনটি? আমরা সবাই জানি বিহার। বিহার কিন্তু ভারতের সব থেকে কম শিক্ষিত বা স্বল্প শিক্ষিত রাজ্য। পরবর্তী কোশ্চেন, আগ্রা কোন নদীর তীরে অবস্থিত? আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, শতদ্রু, চন্দ্রভাগা নাকি যমুনা? সঠিক উত্তর হবে যমুনা। যমুনার তীরে কিন্তু আগ্রা অবস্থিত। পরবর্তী কোশ্চেন, কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগেও অনেকবার কিন্তু এই কোশ্চেনটা করিয়েছি। কবিরাজ নামে খ্যাত কোন গুপ্ত সম্রাট? অশোক, কনিষ্ক, সমুদ্রগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? সঠিক উত্তর কী হবে? সমুদ্রগুপ্ত। তিনি কিন্তু কবিরাজ নামে পরিচিত ছিলেন। ঐতিহাসিক আধুনিকতাবাদ কাকে বলা হয়? ঐতিহাসিক আধুনিকতাবাদী কাকে বলা হয়? ঐতিহাসিক আধুনিকতাবাদী কাকে বলা হয়? বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রামমোহন রায়, বাল গঙ্গাধর তিলক? সঠিক উত্তর কী হবে? স্বামী বিবেকানন্দ। তাই কিন্তু ঐতিহাসিক আধুনিকতাবাদী কিন্তু বলা হয়। পরবর্তী কোশ্চেন যেটা লাগবে সেটাই চলে যায়। আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? কাকে আধুনিক ভারতের প্রবক্তা বলা হয়? আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? বা আধুনিক ভারতের পথপ্রদর্শক, এটা কিন্তু এরকম দিতে পারে, আধুনিক ভারতের পথ প্রদর্শক কাকে বলা হয়? সঠিক উত্তর কী হবে? ডিরোজিও আছে অপশানে, মহাত্মা গান্ধী আছে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আছে, রামমোহন রায় আছে। সঠিক উত্তর কী হবে? রাজা রামমোহন রায়। তাই কিন্তু আধুনিক ভারতের পথপ্রদর্শক বা প্রবক্তা কিন্তু বলা হয়ে থাকে। তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখছি বন্ধুরা, তোমরা যদি ফুড এসআই প্রিপারেশন নিয়ে থাকো ভালোভাবে, তোমরা সেলফ স্টাডি করো বা কোনো টিউশনে পড়ো বা কোনো কোচিংয়ে পড়ো, তোমাদের জন্য কিন্তু আমরা একটা দারুণ অফার নিয়ে এসেছি। সেটা কি, মাত্র 99 টাকায় তুমি আমাদের ফুড এসআই ক্রাশ কোর্স করতে পারো, ঠিক আছে? আগে জেনে নাও ফুড এসআই ক্রাশ কোর্সটা কি, কেউ আগে স্কিপ করে আগে জেনে নাও। তো ফুড এসআই ক্রাশ কোর্সে তোমাদের আমরা জিকে সম্পূর্ণ করাবো এবং ম্যাথ সম্পূর্ণ কমপ্লিট করাবো। আমাদের অলরেডি কমপ্লিট করা আছে, তোমরা জাস্ট ক্লাসগুলো করবে। তোমাদের কোনো রকম ডাউট থাকলে তোমরা আমাদের টিচারের পার্সোনাল নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? আমাদের কিন্তু ফুড এসআইয়ের জন্য অলরেডি 5 থেকে 6 জন টিচার আছেন, তাদের নাম্বার দেওয়া আছে। তুমি তাদের কাছে মেসেজ করে কিন্তু তোমার প্রবলেমটা বা তোমার ফোন করে তুমি কিন্তু তার ডাউট সলভ করতে পারো, ঠিক আছে?
দ্বিতীয়ত প্রতি সপ্তাহে কিন্তু লাইভ ক্লাস রাখা হচ্ছে জিকের উপরে এবং ম্যাথের উপরে, যেখানে তোমরা সরাসরি ডিসকাশন করতে পারো, তোমার উইক পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতে পারো এবং কীভাবে তুমি সেটাকে ওভারকাম করতে পারবে সেটাও কিন্তু জানতে পারো। সাথে সাথে তুমি ডাউটও সেখানে ক্লিয়ার করতে পারো। এবং এই 99 টাকার ব্যাচের ভিতরেই আশ্চর্য জিনিস, আমরা 15টার বেশি মক টেস্ট দিচ্ছি। একটা মক টেস্ট তুমি যদি বাইরে থেকে দিতে যাও, কোনো জায়গা থেকে 150 টাকা করে নেবে, সেখানে 15টি মক টেস্ট সম্পূর্ণ ওয়েমার শিটের মাধ্যমে কিন্তু পরীক্ষাটা হবে। তো এই যে 15টা মক টেস্ট, 15টার বেশি মক টেস্ট তোমরা সম্পূর্ণ এই 99 টাকার ব্যাচের ভিতরেই কিন্তু পেয়ে যাবে। 99 টাকাটা শুনতে কম হতে পারে বা তোমরা ভাবতে পারো 99 টাকায় কী বা পাবো। তো এর আগে জেনে রাখি, এর আগে আমাদের কিন্তু সেম ব্যাচ ছিল টেটের জন্য, সেখানে কিন্তু আমাদের প্রচুর স্টুডেন্ট, প্রায় 200-র বেশি স্টুডেন্ট কিন্তু আমাদের টেটে এনরোল করেছিল। প্রত্যেকে আমাদের ক্লাস করেছে, প্রত্যেকের ফিডব্যাক খুবই ভালো। সেরকমই ফুড এসআই কিন্তু পার ডে, প্রতিদিন কিন্তু আমাদের প্রচুর স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হচ্ছে। তার মানে তারা কিন্তু, এবং তাদের কারো কিন্তু অবজেকশন নেই আমরা যেভাবে ক্লাস করাচ্ছি, তারা কিন্তু প্রত্যেকে ক্লাস করছে। এবং এই 99 টাকায় এমন না 2-4টে নোট দিয়ে ছেড়ে দেবো, জিকে সম্পূর্ণ ক্লাস দেবো, ম্যাথের সম্পূর্ণ ক্লাস দেবো, রিজনিং কিছু কিছু দিয়ে দেবো, কারণ রিজনিং কিছু কিছু আসে। 15টার বেশি মক টেস্ট নেব, প্রচুর নোট, স্ট্যাটিক, আমাদের নিজেদের তৈরি স্ট্যাটিকের বই, জিকের বই, জেনারেল সায়েন্সের বই সব তোমাদের জন্য প্রোভাইড করবে। এবং আমাদের বইগুলো কিন্তু হাবিজাবি সব কিছু নিয়ে কিন্তু দেওয়া না, আমাদের বইয়ে শুধুমাত্র কোয়ালিটি ক্লাস দেওয়া আছে, যেগুলো করা উচিত, যেগুলো করলে তোমরা ভালো ফলাফল করতে পারবে, অল্প পড়ে বেশি নাম্বার করতে পারবে, সেইগুলোই করা। হাবিজাবি সব কিছু দিয়ে তোমাকে বলে দিতে পারি যে এইগুলো পড়ে যাও, কমন পাবে। ঠিক আছে, আমি দেখা যাচ্ছে 20,000 তোমার জিকে করিয়ে বললাম এইগুলো পড়ে যাও, কমন পাবে। ওটা তো সম্ভব না, ওটা তো পড়াও সম্ভব না, নাকি সব মনে রাখা সম্ভব। আমরা সেগুলোই করাই যেগুলো কিন্তু পরীক্ষা আসার মতো। তো 99 টাকায় তোমরা কিন্তু ভর্তি হতে পারো। এর জন্য কি করতে হবে, আমি একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে তোমরা জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করবে 8207092579। যদি আমার রিপ্লাই দিতে একটু দেরি হয় কিছু মনে করবে না, কারণ প্রতিদিন তোমাদের মতন হাজার হাজার ছেলেমেয়ে কিন্তু সেখানে কিন্তু রিপ্লাই করছে বা মেসেজ করছে, এবং আমরাও ক্লাসে ব্যস্ত থাকি, সুতরাং সময় পেলে আমি কিন্তু তোমাদের রিপ্লাই করে দেবো। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জাস্ট ফুড এসআই বলে লিখবে, আমি সম্পূর্ণ বুঝে যাবো, তোমার সাথে কনভারসেশন করে নেবো আমি। এবং যদি কোনো প্রবলেম হয়, তোমার যদি মনে হয় যে কোর্স সম্পর্কে আমি ভালোভাবে জেনে নিই তারপরে অ্যাডমিশন নেবো, সেটা তোমার ব্যাপার। ঠিক আছে, অবশ্যই তুমি ভর্তি হবো নাও একবার কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে কথা বলতে পারো। ঠিক আছে, তো চলো এবার ক্লাসে ফিরে যাই। তো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব কি, 555 দাগ, অলবিরুনি কবে ভারতে আসে? অলবিরুনি বা আলবিরুনি দুটো কিন্তু অপশান কিন্তু মানে প্রশ্নে কিন্তু আলবিরুনি থাকতে পারে। কবে ভারতে আসে? 1017 খ্রিস্টাব্দে, 1133, 1097 নাকি 1333? দেখো এই সালগুলো দেখলে কিন্তু অবাক হয়ে যাবে। আমরা জানি 1800, 1700, 1600, 1500, তারপরে 2000 সাল, ঠিক আছে, 1900, 1800 সাল, কিন্তু এখানে দেখো 1017 সাল, অনেক বছর আগের কথা বলা হচ্ছে কিন্তু। তো 1017 সাল, 1133 সাল বা 1097 সাল বা 1333 সাল, তো তখন অনেক আগের কথা কিন্তু। সেই সময় কিন্তু আলবিরুনি ভারতে আসে কত খ্রিস্টাব্দে? 1017 বা 1017 সালে কিন্তু, বা 1017 খ্রিস্টাব্দে কিন্তু আলবিরুনি ভারতবর্ষে এসেছিলেন। ঠিক আছে, নেক্সট যেটা লাগবে তোমাদের সেটা আমি করিয়ে দিচ্ছি, জিম্বাবুয়ের রাজধানীর নাম কি? এর আগের পার্টে কিন্তু আমরা একটা জেনেছিলাম যে ইসরায়েলের রাজধানীর নাম কি। সেরকম প্রতিটা দেশের রাজধানী কিন্তু তোমাদের জেনে রাখতে হবে, প্রতিটা দেশের রাজধানীর নাম জেনে রাখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু দিয়ে দেয়। তুমি ভাববে যে নর্মাল জিনিস দেবে, তা কিন্তু না, একটু ঘুরিয়ে দেবে, কারণ এটা কিন্তু নর্মাল জিনিস যে আমাদের প্রতিটা দেশের রাজধানীর নাম জেনে রাখা উচিত বিভিন্ন পরীক্ষার জন্য, শুধু ফুটেজের জন্য না। তো অপশান দেখে নিচ্ছি, বার্লিন, ব্রাসেলিয়া, হারারে নাকি বুদাপেস্ট? সঠিক উত্তর কী হবে? হারারে। হারারে কিন্তু জিম্বাবুয়ের রাজধানীর নাম। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, বঙ্গভঙ্গ কবে রদ হয়? বঙ্গভঙ্গ, দেখো যেগুলো আমি কিন্তু এড়িয়ে যাচ্ছি সেই কোশ্চেনগুলো পড়বে না, এগুলো কিন্তু বাদের খাতায়, এখন কিন্তু ওগুলো পড়ে কোনো লাভ নেই। বঙ্গভঙ্গ কবে রদ হয়? 1905, 1906, 9 নাকি 11? আমরা প্রত্যেকে জানি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ সাল। 1911 সালে কিন্তু বঙ্গভঙ্গ রদ হয়েছিল। 1911 সালে বঙ্গভঙ্গ আন্দোলন কিন্তু রদ হয়। ঠিক আছে, তো আজকে আমরা 560 কোশ্চেন কিন্তু জানলাম। তো এর পরবর্তী ক্লাসে আমরা আরও কয়েকটা কোশ্চেন করব। তোমরা যদি রেগুলার প্রতিদিন 2টো করে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট না করলে কিন্তু আমরা বুঝতে পারি না তোমরা আমাদের কাছে ভিডিও দেখছো কি না, আদৌ কতটা দেখছো, কি তোমাদের চাহিদা আছে, তোমরা কমেন্ট করবে। যদি ম্যাথেরও কোনো ক্লাসের দরকার হয় সেটাও কিন্তু আমরা প্রোভাইড করার চেষ্টা করব। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে। যদি তোমরা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও বা ব্যাচ সম্পর্কে জানতে চাও অবশ্যই কিন্তু একবার মেসেজ করে নেবে। এবং কেউ যদি মনে করো যে না
আমি ফুড এসআই দিচ্ছি, ক্লার্কশিপ দিচ্ছি, মিসলেনিয়াস দিচ্ছি, তাদের জন্য আমাদের একটা কম্বাইন্ড ব্যাচ আছে। একটা ব্যাচে 3টে তোমার পরীক্ষা কিন্তু কভার হয়ে যাচ্ছে, যে ব্যাচের প্রাইস কিন্তু 250 টাকা। তুমি আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমার সাথে সম্পূর্ণ কিন্তু বলে দেবো, ঠিক আছে? আজকের ভিডিও এখানে শেষ করছি। আমি প্রীতম স্যার, দেখাবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।